কয়েক বছর আগের কথা, ফেসবুকে আমার এক শিক্ষিকার সঙ্গে পরিচয় হলো, উত্তরবঙ্গের মানুষ। উনি আমাকে অনুরোধ করলেন যে ওনার ছোট ভাই আমার সঙ্গে দেখা করতে চান, আমি যেন একটু দেখা করি। তো কি বিষয় জানতে চাইলে উনি বললেন যে ওনার ছোট ভাই ঢাকায় ক্রিকেট খেলেন, তার কিছু রিকোয়েস্ট আছে। তো আমি স্বভাবতই ধরে নিচ্ছি যে কোনো ক্লাবে খেলার রিকোয়েস্ট করবে বা এই জাতীয় কিছু, যে ধরনের রিকোয়েস্ট আমি পেয়ে অভ্যস্ত। তো এইগুলো আসলে হয় কি, একটা বিব্রতকর অবস্থায় ফেলে। কারণ তখনও সাংবাদিকতা করতাম। এখন মনে আমারে বললে আমি যে কাউরে রিকোয়েস্ট করতে পারি, কারণ এখন তো ওই অর্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না। কিন্তু তখন এটা খুব বিব্রত বোধ করতাম। তারপরেও ছেলেটির সঙ্গে দেখা করলাম। দীর্ঘকায় একটা ছেলে, আমার চেয়ে মানে অনেক লম্বা, সম্ভবত 6 ফুটের উপরে। আমার বাসার পাশে চার দোকানের নিচে দেখা হলো। ছেলেটিকে আমি বললাম যে তুমি কি কোনো ক্লাবে চান্স চাও? তো বললো স্যার তাই চাই। ও স্যার বলতেছে। আমি বললাম স্যার না, তুমি দাদা বলো। তো কেন, তোমার বর্তমান ক্লাবের সমস্যা কি? তো বলতেছে যে আমি খেলার সুযোগ পাই না, মানে পারফর্ম করার সুযোগ পাই না। আমি বললাম তার মানে কি মাঠে নামতে পারো না? তো বললো না, মাঠে নামতে পারি, কিন্তু আমি আসলে পারফর্ম করতে পারি না। তাহলে আমি একটু বুঝায় বলো তো। তা বলে স্যার এই যে ইসমাইল হায়দার মল্লিক স্যারের যে কোনো একটা দলে যদি আমার দিয়ে দেন তাহলে আমি পারফর্ম করতে পারবো। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ও খেলে একটা ক্লাবে, যেটা ঢাকার ক্লাব সিন্ডিকেট চক্রের বাইরের ক্লাব। ফলে কি হয়, ও হচ্ছে আপনার ফাস্ট বোলার। ও কখনোই জেনুইন এলবিডব্লিউ ওর পক্ষে সিদ্ধান্ত পায় না। এমনকি ক্যাচ হলেও আম্পায়ার নো ডেকে দেয়। ফলে ও পারফর্ম করতে পারছে না, মানে ভালো বল করছে, উইকেট পাচ্ছে না। মানে আপনি ব্যাপারটা চিন্তা করতে পারছেন যে খেলোয়াড়রা জানে যে অমুক মালিকের ক্লাবে যদি আমি খেলি তাহলে আমি পারফর্ম করতে পারবো, পারফর্ম করতে না পারলেও আমার একটা ভবিষ্যৎ আছে। আর তার বাইরের, এই সিন্ডিকেটের বাইরের কোনো ক্লাবে খেললে আমাকে পারফর্ম করতে দেওয়া হবে না। মানে আমি যেখানে 5 উইকেট পাওয়ার মতো বোলিং করছে সেখানে হয়তো 1টা উইকেট পাবো। যেখানে আমি সেঞ্চুরি করার মতো ব্যাটিং শুরু করেছিলাম সেখানে হয়তো 20 রানের মাথায় আমাকে একটা ভুয়া এলবিডব্লিউ দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের ঢাকার ক্রিকেটের চিত্র। অ্যাটলিস্ট গত 1.5 দশক ধরে আমাদের ঢাকার ক্রিকেট এইভাবে চলছে। এটাকে আমি বলি আমাদের ক্লাব সিন্ডিকেট, আরও ভালো করে বললে এটা হচ্ছে কাউন্সিলর সিন্ডিকেট। এই যে ভয়াবহ কাউন্সিলর সিন্ডিকেট, যার প্রাণকেন্দ্রে আছে ঢাকার ক্রিকেটের, ঢাকা লিগের ক্লাব সিন্ডিকেট, এটা বাংলাদেশের ক্রিকেটের প্রধানতম শত্রু। এটা মূলত আপনি প্রধানতম শত্রু বললেও বুঝবেন না। এটা বাংলাদেশের ক্রিকেটকে ক্যান্সারের মতো বা তার চেয়েও ভয়াবহ মারণ ব্যাধির মতো গিলে গিলে খাচ্ছে। এ বিষয়ে টুকটাক করে গত 1.5 দশকে প্রতিবাদ অনেকেই করেছেন, অনেকে লেখালেখি করেছেন। সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, আমাদের মনি ভাইকে। মনি ভাই গত দীর্ঘকাল ধরে অক্লান্তভাবে ঢাকার এই পাতানো খেলা, ঢাকা লিগের, তারপরে ক্লাব সিন্ডিকেট, তারপরে কাউন্সিলর সিন্ডিকেট, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যে কাউন্সিলরদের সিন্ডিকেট, এগুলো নিয়ে ধারাবাহিকভাবে লিখে চলেছেন। আমার মনে আছে 2018 সালে মনি ভাই 1 পাতার একটা আয়োজন করেছিলেন প্রথম আলোতে, পুরো 1 পাতার, ছাপা পাতার। সেই পুরো পাতাটাই ছিল হচ্ছে পাতানো খেলার বিভিন্ন ব্যাপার নিয়ে, বিভিন্ন মেকানিজম নিয়ে, কিভাবে পাতানো খেলা হয়, কার হাতে কয়টা খেলোয়াড় আছে, এবং আম্পায়াররা কি নির্লজ্জভাবে আম্পায়ারিং করেন বা করতে বাধ্য হন, একই সঙ্গে খেলোয়াড়রা এতে কিভাবে এফেক্টেড হয়। আমরা এই ব্যাপারগুলো একটু একটু করে দেখবো, আজকে শুনবো। সেই সঙ্গে একেবারে শেষ দিকে আমরা গিয়ে অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জামিল খন্দকারের একটু কথা শুনবো। মানে তিনি কি বলেছেন সেটা আপনাদের জানাবো, যে এইখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি। তো প্রথমে আমরা বলি যে আমাদের যে কাউন্সিলর সিন্ডিকেট যেটাকে বলছি, এটার প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে ঢাকার ক্রিকেট লিগ। এই ঢাকা ক্রিকেট লিগের দুর্নীতিটা শুরু হয় 3য় বিভাগ বাছাই পর্ব থেকে। এখানে এই যে গত 12 বছর ধরে, ঠিক 12 বছর ধরে নাজমুল হাসান পাপনের যে ক্রিকেট বোর্ড আছে, উনি 12 বছর ধরে এটা সভাপতি। এই 12 বছরে একটা ভয়াবহ ক্রাইম করা হয়েছে। আগে একটা 3য় বিভাগের বাছাইতে অংশ নিতে টাকা লাগতো 1 লাখ টাকা, সেটাও আমার মতে অনেক বেশি ছিল। তারপরেও একাডেমিগুলো কষ্ট সৃষ্ট করে 1 লাখ টাকা জমা দিয়ে, 1 লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে বাছাই পর্বে অংশগ্রহণ করত। এই বাছাই পর্বে 60 থেকে 70টা দল অংশ নিত।
কিন্তু পাপনবাড়ি এই কমিটি কি করলো, পাপনবাড়ি এই কমিটি সেই এন্ট্রি ফিটাকে বানালো 5 লাখ টাকা। আচ্ছা আপনি বলেন, ঢাকার একাডেমিগুলো, ক্রিকেট একাডেমিগুলো যারা নতুন দল করে তারা বেশিরভাগই হচ্ছে অ্যামেচার, শখের বসে টিম করে, করে সেইটা নিয়ে চেষ্টা করে ঢাকা লিগে ঢোকার, কোনো একটা কাঠামোতে ঢোকার। একবার ঢুকতে পারলে টুকটাক এরে ধরে 5 টাকা 10 টাকা পায়, তাই দিয়ে সিজন চালায়। তো 5 লাখ টাকা তো তৃতীয় বিভাগের বেশিরভাগ দলের বার্ষিক বাজেট। ও ফলে 5 লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে অংশগ্রহণ করার মতো একাডেমিগুলো আর পাওয়া যায় না। এখন কি হয়, ওই পাপন ভাইদের সিন্ডিকেটের যে কোনো দুটো দল, মানে দুটো দল তো বাছাই পর্ব পার হয়ে তৃতীয় বিভাগে আসবে, যে কোনো দুটো দলকে ওনরা 5 লাখ টাকা করে দিয়ে এন্ট্রি করান। ওই দুটো দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বিভাগে চলে আসে। এখান থেকে শুরু হয় হচ্ছে দুর্নীতিটা। দেখেন, এর ফলে প্রথম যে ধাক্কাটা লাগে সেটা হচ্ছে যে একাডেমিগুলোর যে স্বপ্নটা, যে আমরা ভালো করলে আমরা তৃতীয় বিভাগে ঢুকতে পারবো, এই স্বপ্নটা শুরুতেই শেষ হয়ে গেল। মানে গত 12 বছরে ঢাকায় যে একাডেমিগুলো চলছে, এই একাডেমিগুলো যে ছোট ছোট একাডেমি, আপনি আবাহনী মাঠে গেলে বা শেখ জামাল মাঠে গেলে দেখবেন ছোট ছোট একাডেমি, একজন কোচ হয়তো সারা বছর সারা মাসে 10,000 12,000 টাকা ইনকাম করে, এই করে একটা একাডেমি চালায়। এর কাছ থেকে 500 টাকা নেয়, ওর কাছ থেকে 50 টাকা নেয়। এই একাডেমিগুলো ড্রিম থাকে, মানে ওদের খেলোয়াড়দের বাচ্চাদের ড্রিম থাকে যে আমরা বাছাই পর্ব উতরায় তৃতীয় বিভাগে যাব, তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগ যাব, এভাবে একদিন প্রিমিয়ার লিগে যাব। এই যে স্বপ্নটা, এটা শুরুতেই কবর হয়ে গেল। মানে আপনি এই যে 60-70টা দল আগে স্বপ্ন দেখতো, দেখে এই টুর্নামেন্টে অংশ নিত, এদেরকে বলতেছেন যে না, আর দরকার নেই স্বপ্ন দেখার। যারা নিতান্ত পারো, বড় পয়সা দিয়ে আসো আমাদের এই ক্লাবে, এই একাডেমিতে, এই একাডেমিগুলোকে আমরা অটোমেটিক তুলে দিব। মানে 60-70টা দলে যে কয়েক হাজার, মানে কয়েকশো ক্রিকেটারের একটা সম্ভাবনা ছিল, সেটাকে আপনি কমায় দুটো দলে নিয়ে আসলেন। এটা হচ্ছে ক্রিকেটের একটা মৌলিক ক্ষতি হলো। এর সঙ্গে নৈতিক কি ক্ষতি হলো বা টেকনিক্যাল কি কাজ করা হলো, এই করতে করতে তৃতীয় বিভাগে যতগুলো দল আসলো, বুঝতেছেন যে যে দুটো দল বাদ পড়ে যাচ্ছে তারা হচ্ছে ওনাদের সিন্ডিকেটের বাইরের, আর যে দুটো দল করে ঢুকতেছে তারা হচ্ছে সিন্ডিকেটের। এই করতে করতে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, এই সব জায়গায় ওনাদের দল বেশি হয়ে গেল। ওনরা ক্রিকেট বোর্ডে 16-17 জন পরিচালক মিলে একটা সিন্ডিকেট করলেন। এই সিন্ডিকেটের লোকেরা একটা টাকা দিয়ে একটা কনসোর্টিয়ামের মতো করলো। তারা একে একে বিভিন্ন লিগের, তৃতীয় বিভাগে তো এভাবে দল এন্ট্রি করাচ্ছে, ফলে তৃতীয় বিভাগে সব দল তাদের, দ্বিতীয় বিভাগে ওখান থেকে প্রমোশন পেয়ে কিছু দল আসতেছে। এতেও সন্তুষ্ট থাকলো না তারা, তারা দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, এসব জায়গার ক্লাবগুলোতে হাত দেওয়া শুরু করলো। কি হলো, ওই যে 16-17 জন মালিক, এবং এটার সঙ্গে একটা বড় শিল্প গোষ্ঠী জড়িত আছে, নাম বলবো, আচ্ছা বলি, বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো গ্রুপ এটার সঙ্গে ইনভলভ হলো, এই সিন্ডিকেটের সঙ্গে। যেহেতু আপনি বুঝতে পারতেছেন যে ইসমাইল হায়দার মল্লিক, যিনি হচ্ছে এই সিন্ডিকেটের মূল চালিকা শক্তি, যাকে বলা হয় হচ্ছে আপনার ম্যাজিশিয়ান অফ দ্য সিন্ডিকেট এই আমাদের ক্রিকেটের, ও ইসমাইল হায়দার মল্লিক নিজে বেক্সিমকোর কর্মচারী, উনি ডাক্তার কিন্তু বেক্সিমকোর চাকরি করেন, এবং পরে কি করে ক্রিকেট সংগঠক হয়ে গেছেন। পাপন ভাই যেহেতু বেক্সিমকোর সিইও থেকে এখানে আসছে, পাপন ভাইয়ের সঙ্গে এসে উনিও এটা হয়ে গেছে, কিন্তু উনি রিং মাস্টার হয়ে গেছে এই ক্লাব সিন্ডিকেট চালানোর রিং মাস্টার। তো এই রিং মাস্টার ভদ্রলোক কি করলো, এবার ওই যে বেক্সিমকোর ফান্ড এবং 16-17 জন ডিরেক্টরের কনসোর্টিয়াম, এই কনসোর্টিয়াম দিয়ে ওনরা একে একে 72টা ক্লাবের মধ্যে 60টা ক্লাবেরই মালিকানা কিনে নিল। এর অর্থ কি হলো বুঝতে পারতেছেন? আপনি ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র যদি দেখেন, তাহলে প্রিমিয়ার লিগের টপ 8 দলের প্রত্যেকের 2টো করে কাউন্সিলরশিপ, বাকি সবগুলো লিগের সবগুলো ক্লাবের একটা করে কাউন্সিলরশিপ। মানে প্রিমিয়ার লিগের টপ 8 দল তো ওনারাই নির্ধারণ করেন কে কার বিপক্ষে খেলে কিভাবে ম্যাজিক করে টপ 8-এ থাকবে, ওনাদের 8টা দল থাকবে, মানে 8 দুগুণে 16টা কাউন্সিলরশিপ। এর বাইরে থাকা সকল দলের সিংহভাগ, মানে 80% কাউন্সিলরশিপ ওনাদের। মানে ক্লাব লেভেলে যে শখানেক কাউন্সিলরশিপ আছে, তার ভিতরে 80টা কাউন্সিলরশিপ ওনাদের সিন্ডিকেটের। এখন ওনরা যদি বলে যে রামরে ভোট দাও, রাম জিতে যাবে, ওনরা যদি বলে শ্যামরে ভোট দাও, শ্যাম জিতে যাবে।
এই সিন্ডিকেটের বাইরে কারো পক্ষে বোর্ড পরিচালক হওয়া সম্ভব না। ফলে কি হয় যে ধরেন ফাহিমের মতো মানুষ, নাজমুল আবেদিন ফাহিমের মতো মানুষ উনি নির্বাচন করতে গেলেন একবার এই গত ইলেকশনে, খুব বুকে সাহস নিয়ে গেলেন। আর উনি জানেন যারা কাউন্সিলর, যারা ক্রিকেটের লোক, তারা তো সবাই ওনার চেনে, ভক্তি করে, শ্রদ্ধা করে, সবাই জানে যে গেম ডেভেলপমেন্টে মানে উনি যদি ডিরেক্টর হতে পারেন উনি গেম ডেভেলপমেন্টটাকে বদলায় দিবেন। ফলে উনি ওই স্বপ্ন নিয়ে গেলেন, কিন্তু 2টো না 3টে ভোট পেলেন, মানে ওই সিন্ডিকেটের বাইরে থাকা 2টো না 3টে ভোট পেলেন, বাকি যে বিস্তর ভোট এটা পেলেন না। এই সিন্ডিকেট এভাবে বোর্ড নিয়ন্ত্রণ করে, মানে বোর্ডের কেউ এই সিন্ডিকেটের বাইরে কথা বলারও সুযোগ নেই, নির্বাচিত হওয়ারও সুযোগ নেই, কথা বলারও সুযোগ নেই। এর বাইরে কয়েকটা কোটা পরিচালক থাকে, সরকারের কোটা, খেলোয়াড় কল্যাণ কোটা, তো বুঝতেই পারতেছেন বাংলাদেশে এইসব কোটার কি হয়। সরকারের কোটায় কোনো একজন সরকারি লোকরে বসায় দেয়, প্লেয়ারদের খেলোয়াড় কল্যাণ সমিতির কোটায়ও তাদের পছন্দের কাউরে আনা হয়, এভাবে সব নিজেদের লোক। এখন এটা গেল ক্লাব সিন্ডিকেট। এর বাইরে আরও কিছু ভোটার আছে, আর সে ভোটাররা কারা? সেটা হচ্ছে জেলা ক্রীড়া সমিতি আর হচ্ছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই যে জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ, এই কাউন্সিলরশিপগুলো নির্ধারিত হয় রাজনৈতিকভাবে। যার এলাকার আওয়ামী লীগের নেতা, বিএনপির আমলে বিএনপির নেতা, ওনরা এই পদগুলোতে বসে ওনরা ভোটার হন। ফলে এগুলো ওনাদের নিয়ন্ত্রণে থাকে। এখন মানে কথার কথা আমরা পাপন ভাইয়ের কথা যদি ধরি, পাপন ভাই প্রেসিডেন্ট পদে নির্বাচন করতেছে, তো বগুড়া জেলার যে কাউন্সিলর, সে কাউন্সিলর হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতা। সে জানে যে পাপন ভাইকে, পাপন ভাই আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ জিল্লুর রহমান, আইবির রহমানের ছেলে, প্রধানমন্ত্রীর খুব প্রিয় পাত্র। ফলে পাপন ভাইয়ের বিপক্ষে তো ভোট দেওয়ার সাহস তার নাই। এরা ঢাকায় আসে বড় ধরনের উপঢৌকন নিয়ে, কখনো টাইফোন নিয়ে ফিরে যায়, কিন্তু এরা আলটিমেটলি এসে ইসমাইল হায়দার মল্লিকরা যারে বলে তারে ভোট দেয়। তাহলে বুঝতে পারতেছেন যে পুরো বাংলাদেশের 90% কাউন্সিলরশিপ মানে ভোটার এই সিন্ডিকেটটার দখলে। এখন আপনাকে কি করতে হবে সেই প্রশ্ন নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম পোড় খাওয়া সংগঠক জামিল খন্দকারের সঙ্গে। যদিও যারা অভিজ্ঞ মানুষ তারা এই ভিডিও দেখতেছেন, হাসতে পারেন যে জামিল খন্দকার পোড় খাওয়া সাংবাদিক, সেও তো বিএনপি পন্থী। হ্যাঁ, জামিল ভাই বিএনপি পন্থী, কোনো সন্দেহ নেই, কিন্তু জামিল ভাইদের আমলে এইরকম নোংরা সিন্ডিকেট ছিল না রে ভাই। আমি তো সেই আমলেও সাংবাদিকতা করছি। ওই আমলে রাজনীতির লোকেরা ক্রিকেটকে একটু রেহাই দিত, অ্যাটলিস্ট এর আগের আওয়ামী লীগ আমলেও, ধরেন সাবেরবার সময়ে বা এর আগের আওয়ামী লীগ আমলেও কখনো ক্রিকেটকে এইভাবে ধ্বংস করা হয় নাই। ইভেন কামাল ভাইয়ের আমলে, আহমদ মোস্তফা কামাল ভাইয়ের আমলে এরকম নোংরা সিন্ডিকেট করা হয় নাই। মানে এই দায়টা আপনি আওয়ামী লীগ বা বিএনপির উপরে চাপানো হচ্ছে। আমি দেখি বেশি যে এই যে সিস্টেম, করাপ্টেড সিস্টেম লাস্ট 17 বছরে দাঁড়াইছে, এই সিস্টেম এখানে এই পাপন ভাই ইসমাইল হায়দার মল্লিককে এই সুযোগটা করে দিচ্ছে। ফলে এরা ভয়ানক নোংরা একটা সিস্টেম তৈরি করছে, যে সিস্টেমটা আসলে এর আগে কখনো আওয়ামী লীগ বিএনপিও কখনো প্রয়োগ করে নাই। বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচার ধসে গেছে। এখন আমরা ওই যে জামিল ভাইরে জিজ্ঞেস করলাম যে এই সিন্ডিকেট থেকে বেরোনোর উপায় কি, তো উনি বললেন যে দেখো, প্রথমে হচ্ছে গঠনতন্ত্র সংশোধন করতে হবে, একদম তোমার সিস্টেমটা বদলায় ফেলতে হবে, যাতে সেখানে এমন কিছু নিয়মকানুন প্রয়োগ করতে হবে যাতে এই একই লোক অনেকগুলো ক্লাবের নামে বেনামে মালিকানা না রাখতে পারে। উনি আমাকে বলছিলেন যে কাউন্সিলরশিপ বেচা কেনার যে ব্যাপারটা, মানে একজনের পকেটে 50টা কাউন্সিলরশিপ থাকবে, এই ব্যাপারটারে বন্ধ করে দিতে হবে। এতে কি হবে, কাউন্সিলরশিপ তুমি এরপরে ক্ষমতায় যেই থাক, বললে এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন চাইলে এই ধরনের গঠনতন্ত্র সংশোধন করা যাবে। নতুন নির্বাচিত যে বোর্ড আসবে তারা ওই রকম সুন্দর কিছু সংশোধনী আনবে যাতে এখানে আপনি আর কখনোই হাত দিতে পারবেন না। ফলে ভবিষ্যতে যখন আবার একটা রাজনৈতিক সরকার আসবে তাদের ওই গঠনতন্ত্র মেনে চলতে হবে। একটা ফেয়ার গঠনতন্ত্র থাকলে সুবিধা হয় কি, আপনি গঠনতন্ত্র তো মানতে পারবেন না কথায় কথায়, আপনি তো ওইভাবে বদলায় ফেলতে পারবেন না। যদিও আমরা দেখছি গত কয়েক বছরে গঠনতন্ত্রের উপরেও মারাত্মক অত্যাচার হয়েছে। তো জামিল ভাই বলছিলেন প্রথম কাজ হচ্ছে সিস্টেমটাকে ঠিক করা, যে সবাই যাতে কাউন্সিলরশিপ বেচা কেনাতে ইনভলভ হতে না পারে বা কেউই যাতে এটাতে ইনভলভ না হতে পারে, তাতে রাজনৈতিক সরকার আসলেও তুমি আর এই নোংরা সিস্টেমের শিকার হবা না। উনি উদাহরণ দিচ্ছিলেন যে তোমার মনে আছে বিএনপির সময় আমি নির্বাচন করে 3 ভোটে হেরে গেছিলাম। এখন আমি তো জামিল খন্দকার তো বিএনপি পন্থী ক্রিকেট সংগঠকদের ভিতরে শীর্ষস্থানীয় একজন মানুষ, তিনি বিএনপির আমলে 3 ভোটে হেরে গেছিলেন।
তার মানে ওই সময় অ্যাটলিস্ট কাউন্সিলরশিপটা একটা ফেয়ার অবস্থায় ছিল। এখন এইটা গেল যে বোর্ড নির্বাচনে এই সিন্ডিকেট গেমের প্রভাবটা কি পড়ে এবং সেখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে। কিন্তু আমরা যে জায়গা থেকে শুরু করছিলাম, ওই যে ছেলেটার কথা বলতেছিলাম, যে ওই ছেলেটা আপনার পারফর্ম করতে পারতেছে না, মানে তার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সিন্ডিকেটের কারণে। এখন আমরা দেখব যে শুধু ওই ছেলেটা না, পুরো বাংলাদেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ধ্বংস হয়ে যাচ্ছে এই সিন্ডিকেট সিস্টেমের কারণে। কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? যে এর ফলে পাতানো খেলার একটা মহোৎসব চলে। কারণ পাতানো খেলা আপনি যদি না ধরে রাখতে পারেন, এই সিন্ডিকেট যদি পাতানো খেলা চালাতে না পারে, তাহলে সিন্ডিকেটের মন মতো রেজাল্ট আসবে না, কাউন্সিলরশিপ রেজাল্ট আসবে না। ওই যে বললাম প্রিমিয়ার লিগে টপ 8 দল, সুপার 8-এ যারা খেলবে তাদের কাউন্সিলরশিপ 2টো করে। আবার রেলিগেশন, প্রমোশন এটা নিশ্চিত করতে হবে নিজেদের দলের মধ্যে। এখন এই সব ব্যাপারগুলো করতে গেলে কি হয়, অন্তত 50% ম্যাচ পাতানো খেলা খেলতে হয়। এই পাতানো খেলা খেলার ফলে কি হয়, একেবারে ছোট ছোট বাচ্চা যে ক্রিকেটারগুলো 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন খেলে, তো বাচ্চা বাচ্চা ছেলেরা, এই ছেলেরা যদি চক্রের ক্লাবে থাকে তাহলে এরা একটা ফলস কনফিডেন্স নিয়ে বড় হতে থাকে। মানে দেখা যায় ওই ছেলেটা 50 রানের একটা ইনিংস খেলতে 4বার জেনুইন আউট হয়েছে, কিন্তু একবারও আউট দেয় নাই তারা। ফলে ও সিজন শেষে 500 রানের একটা ফলস কনফিডেন্স নিয়ে ও পরের সিজনটা শুরু করতেছে। পরে যখন কম্পিটিটিভ খেলায় যাচ্ছে তখন গিয়ে দেখতেছে 50 রানও করতে পারতেছে না 500 রানের জায়গায়। কারণ ও তো সারা বছর হচ্ছে ওই সুবিধা নিয়ে নিয়ে আগাইছে, ওর তো দোষ না, ও তো ভাবতেছে এটাই ফেয়ার। আবার কোনো একটা ছেলে হয়তো 1000 রান করার যোগ্যতা নিয়ে আসছে সিজনে, সে হয়তো 200 রানও করতে পারতেছে না, কারণ প্রতিদিনই সে ওই 40 রানে পৌঁছানো মাত্রই একটা ভুয়া এলবিডব্লিউর শিকার হয়ে যাচ্ছে। মানে বুঝতেছে দুইটা ভয়াবহ বিধ্বংসী ঘটনা ঘটতেছে একই সঙ্গে। একটা বাচ্চা বড় হচ্ছে, কতগুলো বাচ্চা বড় হচ্ছে ফলস কনফিডেন্স নিয়ে, সে বাজে বল করেও উইকেট পাচ্ছে, বাজে ব্যাটিং করেও রান পাচ্ছে। আর কতগুলো বাচ্চা হচ্ছে ভালো বল করে উইকেট পাচ্ছে না, ভালো ব্যাট করেও রান পাচ্ছে না। এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। সেই সিস্টেমটা প্রলোভিত হতে 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 ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত আসে। ঢাকা প্রিমিয়ার লিগে এই ঘটনাটা ঘটে আরও নারকীয়। আপনি আবাহনীর কোনো টিমে, মানে যেগুলো বড় টিম, এই টিমে খেলা মানে আপনার পারফরমেন্সের একটা নিশ্চয়তা আছে। আর যেগুলো ছোট টিম, এগুলোতে মানে যারা সুপার 8-এ যেতে দিবে না যাদেরকে, তাদের হয়ে খেলা মানে হচ্ছে আপনি ভালো খেললেও আপনার নামের শেষে বড় স্কোর যোগ হবে না। এখন কি হয়, মানে ফ্রাঙ্কলি, একদম ফ্রাঙ্কলি বলতেছে, আপনারা কেউ এটাতে কিছু মাইন্ড করেন না। ধরেন নাজমুল হোসেন শান্ত, আরও 2-একটা নাম নিতে পারতাম, নিলাম না, বাদ দেন। দেখা যায় যে সিজন শেষে 889 রান করে ফেলছে। এখন আপনি যদি প্রতিটা ম্যাচ মাঠে বসে দেখবেন, নাজমুল হোসেন শান্ত তো আবাহনীর হয়ে খেললো, ওর 889 জায়গায় হয়তো 400 রানও আসলে হয় না। কারণ বেশিরভাগ সেঞ্চুরি বা বড় ইনিংস খেলছে হচ্ছে 5টা-6টা লাইভ পেয়ে। লাইভ মানে কিরকম, জেনুইন লাইভ, একদম আউটই ছিল, নট আউট দিয়ে দিচ্ছে। এরকমভাবে আবাহনীতে যারা খেলে তাদের ক্যারিয়ার নষ্ট হয় হচ্ছে, তারা ফলস একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে ন্যাশনাল টিমে আসে। আসার পরে যখন ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে যায় তখন দেখে যে ওইটা আর পাচ্ছে না, সে আম্পায়ারের ওই ফেভার পাচ্ছে না। সে যে বলটায় আগে পা বাড়ায় দিচ্ছে সেই বলটায় আউট হয় না, বল পায়ে লাগার পরেও সেই একই স্টেপ নেওয়ার পরে একই ফুটওয়ার্কে পায়ে বল লাগলে ইন্টারন্যাশনাল আম্পায়ার আঙ্গুল তুলে দিচ্ছে, ফলে সে 20 রানের মাথায় আউট হয়ে যাচ্ছে। মানে বুঝতেছেন এর মানে ব্যাটিংটারে কিভাবে আমরা শেষ করে দিচ্ছি, কিংবা বোলিংটারে কিভাবে শেষ করে দিচ্ছি। আবার আবাহনীতে ভালো খেলা মানে জাতীয় দল নিশ্চিত। ফলে সিন্ডিকেটের প্রভাব পড়তেছে একদম ন্যাশনাল টিম পর্যন্ত। ন্যাশনাল টিমে আমরা তাদের আনতেছি যারা আবাহনীতে বা এই সিন্ডিকেটের ক্লাবে ভালো করতেছে তাদের। কিন্তু এরা কেমনে ভালো করতেছে? এরা ভালো করতেছে হচ্ছে আম্পায়ারের এই পক্ষপাতিত্ব নিয়ে। আম্পায়ার এদেরকে যা দিচ্ছে সেটা করতে গিয়ে এখানে আসতেছে। আম্পায়াররা যাচ্ছে তাই করতেছে, যাচ্ছে তাই করতেছে। 7-8 জন আম্পায়ারের একটা প্যানেল আছে, এদের নামও আপনি শোনেন নাই কোনোদিন, এরা কোনোদিন টপ লেভেলে খেলে নাই। এরা শুধুমাত্র এই ইসমাইল হায়দার মল্লিকদের সিন্ডিকেটের কারণে এরা টপ লেভেলে আম্পায়ারিং করতেছে। শুধু টপ লেভেলে না, এরা ঢাকার অধিকাংশ ম্যাচে, 3 লিগের অধিকাংশ ম্যাচে এরাই আম্পায়ারিং করে। অন্তত যে ম্যাচগুলো তাদের পাতানোর দরকার হয়, ওই ম্যাচগুলোতে আপনি যদি কখনো মাঠে যান, আপনি দেখবেন বাচ্চারা কান্নাকাটি করতেছে, বিপক্ষের বাচ্চারা।
কান্নাকাটি করতেছে, আক্ষরিক অর্থে কান্নাকাটি করে। ওরা ফেসবুকে স্ট্যাটাস দেয়, কখনো কখনো আম্পায়ারে মারতে যায়, আম্পায়ারে প্রকাশ্যে গালিগালাজ করে, তারপরও আম্পায়ার মাথা উঁচু করে কথা বলতে পারে না, কারণ জানে আম্পায়ার যে সে কি অন্যায় করতেছে। এইভাবে চলতেছে ক্রিকেট, এবং এইটার প্রভাব আলটিমেটলি জাতীয় দলে এসে পড়তেছে। একটা ছোট্ট কথা বলি, এই যে বাংলাদেশের সবচেয়ে দামি আম্পায়ার, সেলিব্রেটেড আম্পায়ার সৈকত ভাই, এই সৈকত ভাইরে নিয়ে একটা পর্ব করছিলাম, সেদিন আমি বলতে পারি না সাহসের অভাবে, যে সৈকত ভাই কেন কখনো আবাহনী মোহামেডান ম্যাচ পায় না, আবাহনীর কোনো ম্যাচ পায় না। শুধুমাত্র গত 12 বছরে সৈকত ভাই একটা সিজনে আবাহনীর 5টা ম্যাচ পাইছিল, সাকিব মারামারি করার পরে পরের 5টা ম্যাচে সিকিউরিটি দেওয়ার জন্য সৈকত ভাইকে আনা হয়েছিল। এছাড়া সৈকত ভাইকে কখনোই সিন্ডিকেটের কোনো ম্যাচ দেওয়া হয় না, কারণ সৈকত ভাই ফেয়ার আম্পায়ারিং করে। সৈকত ভাই আইসিসির আম্পায়ার, এখন তো এলিট প্যানেল আম্পায়ার। সৈকত ভাই তো ইনজাস্টিস করবে না, ফলে সৈকত ভাইরে ওরা ম্যাচ দেয় না। ইভেন বিপিএলেও কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে সৈকত ভাই ম্যাচ পায় না। বিপিএল বোধহয় কয়েক সিজন সৈকত ভাই আম্পায়ারিংই পায় নাই। এটা কারণ হচ্ছে তারা কোনো ভালো আম্পায়ারে ম্যাচ দেয় না। শুধু সৈকত ভাই না, এটা মনিবের ক্ষেত্রেও হয়েছে, মনিভাই যখন ছিল। এছাড়া এখন প্যানেলে মুকুল ভাইটাই যারা আছে সবার ক্ষেত্রে হয়েছে, কোনো ভালো আম্পায়ার আবাহনীর কোনো ম্যাচ পায় না। তার মানে আম্পায়ারিং শেষ হচ্ছে, বোলার শেষ হচ্ছে, ব্যাটসম্যান শেষ হচ্ছে, ক্রিকেট বোর্ড শেষ হচ্ছে, এভরিথিং ইজ ডেস্ট্রয়েড। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই সিন্ডিকেট ভাঙতে হবে, গঠনতন্ত্র বদলাতে হবে, এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর করতে হবে। আপনাকে নিশ্চিত করতে হবে প্রত্যেক ক্লাবের কাউন্সিলরশিপ যেন ইন্ডিভিজুয়াল সংগঠকের হাতে থাকে। প্রত্যেক জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপ যেন সত্যিই ক্রিকেট সংগঠকের হাতে থাকে। সেটা যদি করতে পারেন, তাহলে ক্রিকেটের আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। পারফরমেন্স নিয়ে ভাবতে হবে না, শান্তরি নিয়ে ভাবতে হবে না, লিটনে নিয়ে ভাবতে হবে না, কিচ্ছু নিয়ে ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। শুধু আপনি এই সিন্ডিকেটটা ভেঙে দেন। এই ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যে সিন্ডিকেট, এটা ভেঙে দেন, পাতানোর মহোৎসব ভেঙে নষ্ট হয়ে যাবে। জাতীয় দল দেখবেন স্বর্ণালী পারফর্ম করতেছে। সেই দিনের অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।